ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম ক্লাস 21। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের ওপরে আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 21, যেখানে আমরা আলোচনা করব সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম। এই সিরিজে আমরা লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল কভার করছি। আশা করছি এর আগের সমস্ত ক্লাসগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো, নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা অবশ্যই কিন্তু সেই সমস্ত ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ক্রনোলজিক্যালি ফলো করবে। তাহলে আশা করি তোমাদের লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে আর কোনো অসুবিধে থাকবে না। ইংলিশে ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টরা যাদেরই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ভীতি রয়েছে, আশা করি এই সমস্ত ক্লাসগুলো একবার কভার করার পরে কারোরই আর লিটারারি থিওরি আর ক্রিটিসিজম বুঝতে কখনোই কোনো অসুবিধা হবে না। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আর তোমার মিস হবে না। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, বিপিএসসি 4.0, ইউজিসি নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস, ত্রিপুরা টিজিটি, পিজিটি, এই সমস্ত কোর্সেসগুলো আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাচ্ছ, যেখানে মান্থলি খুব স্বল্প মূল্যে তোমরা এই প্রত্যেকটা এক্সামের ফুল কোর্স কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের সিরিজ সহ পেয়ে যাচ্ছ। তাই যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক প্রোভাইড করছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও এই ধরনের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পারচেস করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। এছাড়াও ইংলিশ রিলেটেড যাবতীয় কোয়ারিজের জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। আজকের ক্লাসে আমরা যে সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব, মানে হচ্ছে মনোসমীক্ষামূলক সাহিত্য সমালোচনা বা মনোবিশ্লেষণমূলক সাহিত্য সমালোচনা। তো দেখো, লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের অন্তর্গত এই যে সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে আমরা এই সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমের পুরো ক্রনোলজিক্যাল অর্ডার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সিগমান্ড ফ্রয়েড নিয়ে আলোচনা করব, তারপর তার প্রধান ধারণাগুলো যেমন আনকনসিয়াস, রিপ্রেশন, ইগো, সুপার ইগো ইত্যাদি সমস্ত ধারণাগুলো নিয়ে আলোচনা করব। তারপর তার অনুগামীদেরকে বা তার সেই অনুসারীদেরকে নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা আধুনিক তত্ত্ববিদদেরকে নিয়ে আলোচনা করব, যেমন জ্যাক্স ল্যাকা, কার্ল জং। আর শেষে আমরা কন্টেম্পোরারি সমস্ত থিঙ্কার্সদেরকে নিয়ে আলোচনা করব, যেমন ন্যান্সি চৌদ্র। তাহলে প্রথমে আমরা উৎপত্তি, তারপরে বিকাশ এবং তারপরে এই যে সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম এর আধুনিক রূপ, এই সমস্ত কিছু নিয়ে পরপর ক্রনোলজিক্যালি আলোচনা করব। তাই আশা করছি সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমের এই ক্লাসগুলো করার পরে আশা করছি সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম নিয়ে কারোরই আর কোনো অসুবিধা হবে না। তো দেখো, মনোসমীক্ষামূলক এই যে ক্রিটিসিজম বা সাহিত্য সমালোচনা, এটা হচ্ছে সাহিত্যের এমন একটা বিচার পদ্ধতি যেটা সিগমান্ড ফ্রয়েডের একটা মনস্তাত্ত্বিক তত্ত্বের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। মানে সহজভাবে বলতে গেলে এই যে মনোসমীক্ষণমূলক ক্রিটিসিজম বা সাহিত্য সমালোচনা, এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে সাহিত্যকে মানুষের মনের খুব গভীর কোণ বা অবচেতন মনের আয়না হিসেবে দেখা হচ্ছে। সাহিত্য যেন আমাদের আনকনসিয়াস মাইন্ডের একটা মিরর, আয়না। এটা মূলত সিগমান্ড ফ্রয়েডের মনোবিজ্ঞানের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এবং এই যে ক্রিটিসিজম, এখানে প্রধানত কি দেখা যায় না, চরিত্রের সেই অবচেতন বা আনকনসিয়াস মাইন্ড, লেখকের অন্তর্নিহিত মানসিক অবস্থা, স্বপ্ন, ইচ্ছা এবং ভয়ের সেই প্রতীকী অর্থ, আর মানুষের গোপন মানসিক সমস্ত সংঘাত, এই সমস্ত কিছু কিন্তু সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজমের অন্তর্গত। এবং এই তত্ত্বের ভিত্তি স্থাপন করেন কে? বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমান্ড ফ্রয়েড। অরিজিন অফ সাইকো অ্যানালাইসিস, মনোবিশ্লেষণের সেই সূচনা। দেখো, সিগমান্ড ফ্রয়েড প্রতিষ্ঠাতা এই মনোবৈজ্ঞানিক বা মনোসমীক্ষামূলক সাহিত্য সমালোচনার বা লিটারারি ক্রিটিসিজমের। তিনি একজন অস্ট্রিয়ান নিউরোলজিস্ট, মানে স্নায়ুবিজ্ঞানী বা সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী। তাহলে তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান স্নায়ুবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী। এবং তিনি তার গুরুত্বপূর্ণ বা বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমসে প্রথম এই যে সাইকো অ্যানালাইসিস থিওরি, এই থিওরিটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
তাই তার এই যে বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, যেটা 1900 ছিল, এটাকে সাইকো অ্যানালাইসিস থিওরির একটা ফাউন্ডেশন বা ভিত্তি বলে বলা হয়। এবং এই বইতেই তিনি কিন্তু সর্বপ্রথম এই সাইকো অ্যানালাইসিস সম্পর্কে ধারণা দেন বা এই টার্মটা সবার প্রথম ইউজ করেন, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। 1919 সালে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এই বইটা প্রকাশ হওয়ার পর সাহিত্য বিচারে এক নতুন দিগন্ত খুলে যায়। ফ্রয়েড মনে করতেন মানুষের অবদমিত ইচ্ছা যেমন স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়, তেমনই সাহিত্য ও লেখকের অবচেতন মনের একটা যেন প্রতিফলন। তিনি নিজেই সাহিত্যকে তার তত্ত্বের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছেন। তিনি সোফোক্লেসের নাটক ওডিপাস রেক্স এবং শেক্সপিয়ারের হ্যামলেটের বিশ্লেষণ করে দেখান যে কিভাবে চরিত্রের সেই আনকনসিয়াস মাইন্ডে এই যে ইডিপাস কমপ্লেক্স কাজ করে। শুরুর দিকে ক্রিটিকরা সাহিত্যকর্মকে লেখকের একটা সিমটম বা উপসর্গ হিসেবে দেখতেন, অর্থাৎ লেখক যেন জীবনে যেসব ইচ্ছে পূরণ করতে পারেননি তা কল্পনার মাধ্যমে তার রচনায় তিনি প্রকাশ করছেন। ঠিক যেমন একজন রোগী তার সমস্যার কথা ডাক্তারকে বলে। তিনি বলেছেন সাহিত্য মানেই মনের কথা। যেমন আমরা স্বপ্নে আমাদের মনের সেই অবদমিত বা লুকিয়ে থাকা ইচ্ছেগুলো দেখি, তেমনই একজন লেখক যখন কোনো গল্প বা কবিতা লেখেন সেখানে তার মনের যে গভীর ইচ্ছেগুলো বা তার মনের গভীরে লুকিয়ে থাকা সেই সমস্ত ভয়, আকাঙ্ক্ষা বা ট্রমাগুলো কিন্তু তার লেখার মাধ্যমে ফুটে ওঠে। তো ক্রিটিকদের কাজ কি না, ক্রিটিকদের কাজ হচ্ছে সেই যে লুকিয়ে থাকা অর্থটাকে কিন্তু খুঁজে বের করা। তাহলে সিগমন্ড ফ্রয়েড বিংশ শতাব্দীর শুরুতে সাইকো অ্যানালাইসিস বা মনোসমীক্ষণ তত্ত্বের জনক হিসেবে পরিচিত হন। তিনি মানুষকে ইদ, ইগো, সুপার ইগো এই 3 ভাগে ভাগ করেন এবং দেখান যে আমাদের অধিকাংশ কাজই নিয়ন্ত্রিত হয় আমাদের আনকনসিয়াস মাইন্ডের দ্বারা। তাহলে আনকনসিয়াস এই যে কথাটি, এটা হচ্ছে ফ্রয়েডের সেন্ট্রাল আইডিয়া আমরা বলতে পারি, তাই তো? তাহলে ফ্রয়েডের সেই মনস্তাত্ত্বিক তত্ত্বের মূল ভিত্তি হচ্ছে কি না, দ্য আনকনসিয়াস, অবচেতন মন। তিনি মানুষের মনকে একটা সেই হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করেছেন, যার সামান্য অংশ জলের ওপরে থাকে, মানে চেতন মনটা। ধরো যদি জল হয়, যেন সামান্য অংশটাই শুধু জলের ওপরে আছে, যেটা চেতন মন, এবং বিশাল বড় একটা অংশ কিন্তু জলের নিচে লুকিয়ে থাকে, যেটাকে আনকনসিয়াস তিনি বলছেন, আনকনসিয়াস মাইন্ড। আর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কনসিয়াস মাইন্ড। তাহলে ফ্রয়েডের এই যে কেন্দ্রীয় ধারণা আনকনসিয়াস, এর মূল বিষয় হিসেবে আমরা বলতে পারি দ্য রিপোজিটরি অফ রিপ্রেসড ডিজায়ার, অবদমিত ইচ্ছার ভাণ্ডার, তাই না? আমাদের মনে এমন কিছু চিন্তা, স্মৃতি বা আদিম কামনা থাকে যা সমাজ বা নৈতিকতার কারণে আমরা প্রকাশ করতে পারি না। এগুলোকে আমরা জোর করে মনের সেই গভীরে ঠেলে দিই, যাকে ফ্রয়েড কি বলেছেন, রিপ্রেশন, অবদমন। এই অবদমিত বিষয়গুলোই অবচেতন মনে গিয়ে জমা হতে থাকে। তিনি মনের আবার 3টে স্তরের কথা বলেছেন, দ্য ট্রাইপার্টাইট মডেল যেটাকে বলা হয়, দ্য ট্রাইপার্টাইট মডেল, যেখানে ফ্রয়েড অবচেতন মনের কার্যকারিতা বোঝাতে 3টে সত্তার কথা বলেছেন। কি কি? ইদ, ইগো আর কি? সুপার ইগো, তাই তো? সুপার ইগো। ইদ কি না, এটা হচ্ছে পুরোপুরি অবচেতন, এটা কোনো নিয়ম মানে না, শুধু নিজের আনন্দ, চাহিদা ইত্যাদি মেটাতে চায়, যেটাকে প্লেজার প্রিন্সিপাল বলা হয়। ইগো কি? এটা বাস্তব জগতের সাথে যোগাযোগ রাখে, এটা ঈদের অবাস্তব চাহিদাকে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করে। আর সুপার ইগো কি না, এটা আমাদের বিবেক বা নৈতিকতা, সমাজ এবং পরিবারের শেখানো মূল্যবোধ এখানে কাজ করে। অবচেতন মনে লুকিয়ে থাকা বিষয়গুলো চিরকাল চাপা থাকে না, এগুলো সুযোগ পেলেই ভিন্ন রূপে বেরিয়ে আসতে চায়। তো ফ্রয়েডের মতে এগুলো মূলত 3টি উপায়ে প্রকাশ পায়। কি কি না, ড্রিম বা স্বপ্নের আকারে। ফ্রয়েড স্বপ্নকে বলেছেন রয়্যাল রোড টু দ্য আনকনসিয়াস। স্বপ্নে আমাদের অবচেতন ইচ্ছেগুলো যেন প্রতীকের মাধ্যমে ধরা দেয়। আর কি না, ফ্রয়েডিয়ান স্লিপস, জিহ্বার ভুল, কথা বলার সময় ভুলবশত আমরা এমন কিছু বলে ফেলি যা আসলে আমাদের মনের গোপন কথা। আর কি, আর্ট অ্যান্ড লিটারেচার, সাহিত্যিকরা তাদের মনের অবচেতন দ্বন্দ্ব বা সেই ট্রমাটাকে গল্পের চরিত্র বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করে। তাহলে একজন সমালোচক যখন কোনো গল্প পড়ছেন বা ক্রিটিক যখন গল্প পড়ছেন, তখন তিনি কি দেখবেন না, তিনি দেখেন যে ওই যে চরিত্রের কোনো কাজ তার অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কিনা। যেমন কোনো চরিত্র কেন অকারণে ভয় পাচ্ছে, কেন বারবার একই ভুল করছে, তার উত্তর খোঁজা হয় তার অবচেতন মনের অতীত বা শৈশবে। তাহলে ফ্রয়েড বিশ্বাস করতেন যে আমরা
সচেতনভাবে যা করি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো আমাদের এই আনকনসিয়াস মাইন্ড। বোঝা গেছে? যা আমাদের অজান্তেই আমাদের জীবন এবং সিদ্ধান্তকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এটা তার সেই থিওরির একটা গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় ধারণা। দ্বিতীয়ত আসছে কি রিপ্রেশন। রিপ্রেশন মানে কি অবদমন। এটা হচ্ছে ফ্রয়েডের মনস্তত্ত্বের একটা অন্যতম প্রধান রক্ষা কবচ আমরা বলতে পারি, ডিফেন্স মেকানিজম বলতে পারি। সহজ ভাষায় অবদমন বলতে কি না, আমাদের মনে যেসব চিন্তা, স্মৃতি, আকাঙ্ক্ষা বা ট্রমা অত্যন্ত বেদনাদায়ক অথবা যা সমাজ অনৈতিকতা বিরোধী, সেগুলো যখন আমাদের সচেতন মন মানে কনসিয়াস মাইন্ড জোর করে ধাক্কা দিয়ে অবচেতন মনে মানে আনকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দিচ্ছে এবং সেটাকে ভুলে থাকার চেষ্টা করছে, সেই যে প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে রিপ্রেশন বা অপদমন। চাপিয়ে দিচ্ছি নিজেকে, সেটাতে মানাতে বাধ্য করছি, ইচ্ছেগুলোকে আমরা যেন অবদমন করে দিচ্ছি, সেগুলো দমিয়ে দিচ্ছি সেগুলোকে। তাহলে রিপ্রেশনের বৈশিষ্ট্য বললে আমরা কি বুঝবো? না অজান্তে ভুলে যাওয়া। সাধারণত ভুলে যাওয়া নয়, এটা একটা মানসিক প্রক্রিয়া যেখানে মন নিজেকে কষ্ট থেকে বাঁচাতে কোনো অপ্রীতিকর স্মৃতিকে কিন্তু লুকিয়ে ফেলে। দ্বিতীয়ত আমরা পেতে পারি এর বৈশিষ্ট্য হিসেবে মানসিক দ্বন্দ্ব। কারো শৈশবে কোনো ভয়ঙ্কর একটা স্মৃতি রয়েছে যা মনে পড়লে সে খুব কষ্ট পায়। তার ইগো তখন সেই স্মৃতিকে কি করছে, অবচেতন মনের একটা যেন সিন্ধুকে বন্দি করে ফেলছে, যাতে স্বাভাবিকভাবে সে বাঁচতে পারে, যেন আর সে ভয় না পায়। ঠিক আছে? আর কি না, রিপ্রেশন করা মানেই কিন্তু সেই চিন্তাটাকে মুছে দেওয়া হলো তা কিন্তু নয়। এটা সেই আনকনসিয়াস মাইন্ডে জীবিত আছে এবং মানুষের আচরণ মানে ভয়, ফোবিয়া ইত্যাদি বা স্বপ্ন, এগুলোর মাধ্যমে কিন্তু সেই যে দমে যাওয়া চিন্তাটা বারবার ফিরে আসার চেষ্টা করে। আর কি, আর আমরা এই যে লিটারারি ক্রিটিসিজমে দেখতে পাই যে একটা চরিত্র তার মনের কোনো গোপন সত্য বা ইচ্ছাকে চেপে রাখছে, রিপ্রেস করছে, যেটা সরাসরি না বললেও তার অদ্ভুত ব্যবহার বা প্রতীকের মাধ্যমে ফুটে উঠছে। তাহলে সাহিত্যে প্রতীকের মাধ্যমে এটাকে দেখানো হয়, তাই না? মানে ধরো হয়তো কোনো গল্পের চরিত্র ছোটবেলায় কোনো বড় অন্যায় দেখেছে, কিন্তু বড় হয়ে সেটা তার আর মনে নেই, কিন্তু তবুও সে সারাক্ষণ এক অজানা অপরাধ বোধে বা গিল্টে ভুগছে। তাহলে এই যে অপরাধ বোধ হচ্ছে তার সেই রিপ্রেসিভ স্মৃতি যা বর্তমান জীবনকে প্রভাবিত করছে, তাই না? তাহলে রিপ্রেশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কিন্তু কষ্টদায়ক স্মৃতি, গ্রহণযোগ্য ইচ্ছা, মানসিক সংঘাত ইত্যাদি চাপা পড়ে যায় কোথায় না আনকনসিয়াস মাইন্ডে। বোঝা গেছে? আনকনসিয়াস মাইন্ড। তবে এগুলো সম্পূর্ণ যে আনকনসিয়াস মাইন্ডে গিয়ে হারিয়ে যায় তা নয়, এগুলো গোপনে কিন্তু মানুষের সেই কনসিয়াস মাইন্ড বা আচরণকে প্রভাবিত করে। বোঝা গেল রিপ্রেশন বা অবদমন কি। নেক্সট আসছে সাবলিমেশন। সাবলিমেশন কি? সাবলিমেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষের সেই দমিত ইচ্ছা বা প্রবৃত্তি রূপান্তরিত হয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য কাজে প্রকাশ পায়, যেমন কি শিল্প সৃষ্টি, সাহিত্য রচনা, জ্ঞান চর্চা ইত্যাদি। অর্থাৎ সাহিত্যকে অনেক সময় সেই দমিত ইচ্ছার একটা সৃজনশীল প্রকাশ বলা যায়। বোঝা গেছে? তাহলে সাবলিমেশন হলো ফ্রয়েডের মনস্তত্ত্বের একটা ইতিবাচক বা ডিফেন্স মেকানিজম। মনের যেসব আদিম বা অসামাজিক প্রবৃত্তি, যেমন ধরো অতিরিক্ত রাগ, যৌন আকাঙ্ক্ষা, আগ্রাসন মানে খুবই আগ্রাসী মনোভাব, এগুলো কি সমাজ সরাসরি গ্রহণ করে না, সেগুলোকে যখন আমরা দমন না করে কোনো উচ্চতর সৃজনশীল এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য কাজে রূপান্তরিত করি, তাকেই বলা হয় সাবলিমেশন। তাহলে সাবলিমেশন মানে ধরে নাও রূপান্তর। এখানে মনের নেতিবাচক বা আদিম শক্তিগুলোকে ধ্বংস করা হয় না, তার গতিপথটাকে জাস্ট বদলে তাকে অন্য কিছুতে চেঞ্জ করে দেওয়া হয়। ফ্রয়েডের মতে সভ্যতার অধিকাংশ মহৎ সৃষ্টি, যেমন ধরো ছবি আঁকা, কবিতা লেখা, বিজ্ঞান চর্চা, খেলাধুলা, এগুলো সবই কিন্তু অবদমিত সেই জৈবিক তাড়নার সাবলিমেশন বা শুদ্ধ রূপ বা রূপান্তর। রিপ্রেশন যেমন মানুষকে মানসিকভাবে অসুস্থ করতে পারে, সাবলিমেশন মানুষকে কিন্তু সুস্থ রাখে। কারণ বেরিয়ে গেল তো তার সেই যে আগ্রাসনগুলো, সেই যে রাগ, জেদ, অহংকার, এগুলো কি হলো এইভাবে সৃজনশীলভাবে বেরিয়ে গেল। তাহলে ফলে কি মনের মধ্যে আর চাপ হলো না, সুস্থ রাখলো মানুষকে, মানুষকে মানসিকভাবে এটা শক্তিশালী করে তোলে। তাহলে এটা মানসিক শক্তিকে মানুষের কাজে লাগিয়ে একটা সৃজনশীল আউটলেট দিয়ে দিচ্ছে। একজন লেখক হয়তো তার ব্যক্তিগত জীবনে প্রেম বা আকাঙ্ক্ষায় ব্যর্থ হয়েছেন, তিনি সেই যে তীব্র কষ্ট বা কামনাকে সরাসরি প্রকাশ করতে না পেরে কি করলেন না, তিনি
সেটাকে একটা অমর প্রেমের কাব্য বা উপন্যাসে রূপান্তর করে দিলেন। এটাই হচ্ছে সাবলিমেশন। আদিম বা নিষিদ্ধ প্রবৃত্তিকে শিল্প বা সেবামূলক কাজে রূপান্তরিত করাই হচ্ছে সাবলিমেশন। বোঝা গেছে সাবলিমেশন মানে কি? নেক্সট আমরা দেখতে পাবো ফ্রয়েডের মনস্তত্ত্বের যে গুরুত্বপূর্ণ ধারণা, সেটা হচ্ছে দ্য টু গভর্নিং প্রিন্সিপালস অফ হিউম্যান লাইফ। দেখো, ফ্রয়েডীয় মনস্তত্ত্ব অনুযায়ী মানুষের জীবন এবং কাজ মূলত দুটি প্রধান এবং বিপরীতমুখী নীতি বা প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয়। 1920 সালে 1920-তে তার বিখ্যাত গ্রন্থ বিয়ন্ড দ্য প্লেজার প্রিন্সিপাল, এটাতে তিনি দুটো বিপরীতধর্মী শক্তির ধারণা দেন, লাইফ ইনস্টিংক্ট এবং ডেথ ইনস্টিংক্ট। এরোস বা জীবন প্রবৃত্তি আর থ্যানাটোস বা মৃত্যু প্রবৃত্তি। এরোস হচ্ছে কি বেঁচে থাকা বা সৃষ্টির প্রেরণা, আর থ্যানাটোস হচ্ছে কি, থ্যানাটিস হচ্ছে ধ্বংস বা বিনাশের আকাঙ্ক্ষা। ফ্রয়েডের মতে প্রতিটা মানুষের অবচেতন মনের সব ধারণা মানসিক চাপ থেকে মুক্তি পেয়ে একটা স্থির বা নির্জীব অবস্থায় ফিরে যাওয়া সুপ্ত ইচ্ছে থাকে, সেটাই হচ্ছে থ্যানাটোস। তাহলে এরোসের মূল লক্ষ্য হচ্ছে আত্মরক্ষা, বংশবৃদ্ধি, আনন্দ লাভ, আর থ্যানাটোসের মূল লক্ষ্য হচ্ছে ধ্বংস, আদি অবস্থায় ফিরে যাওয়া। এরোস কিভাবে কাজ করছে? এটা মানুষকে ভালোবাসা, বন্ধুত্ব, সৃজনশীল কাজ এবং নতুন কিছু করার উৎসাহ দেবে। আর থ্যানাটোসে আমরা দেখতে পাবো যে যখন ওই শক্তিগুলো বাইরের দিকে পরিচালিত হয় তখন সেটা অ্যাগ্রেশন, হিংসা বা যুদ্ধের রূপ নেয়। আর যখন নিজের ভেতরের দিকে ঘোরে তখন সেটা আত্মঘৃণা, আত্মহননের প্রবণতা তৈরি করে। তাহলে এই যে প্রবৃত্তির চালিকা শক্তিকে, যেটাকে এরোস, লাইফ ইনস্টিংক্ট, ফ্রয়েড লিবিডো বলেছেন, যেটা জীবনের প্রতি আমাদের আকর্ষণ বজায় রাখে। আর এই যে থ্যানাটোস, এটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট, কারণ নিজের দিকে এই শক্তিটা ঘুরে গেলে আত্মহননের প্রবণতা তৈরি হয় মানুষের মধ্যে। বোঝা গেল? তাহলে আমাদের জীবন কি না সৃষ্টি মানে এরোস, এরোস মানে সৃষ্টি, EROS, আর থানাটোস, THANATOS, থানাটোস হচ্ছে ধ্বংস। এই দুয়ের মধ্যেকার নিরন্তর ভারসাম্য বা লড়াই হচ্ছে আমাদের জীবন। এবং সাহিত্যিকরা কি করে? প্রায়ই তাদের লেখনীতে চরিত্রের এই যে জীবনমুখী প্রেম এবং মৃত্যু মনস্কতার সেই দ্বন্দ্বটাকেই ফুটিয়ে তোলেন। এখানে এটাকে প্লেজার প্রিন্সিপাল এবং রিয়েলিটি প্রিন্সিপাল এই দুটো হিসেবেই দেখানো হয়েছে। বোঝা গেছে? নেক্সট দেখো, স্ট্রাকচার অফ হিউম্যান সাই। প্লেজার প্রিন্সিপাল, জন্মের সময় আমাদের মন শুধু প্লেজার প্রিন্সিপাল দ্বারা চালিত হয়, যেটা তাৎক্ষণিক তৃপ্তি চায়, কিন্তু যখন বড় হয় সে বুঝতে পারে যে সব সময় সে যেটা চাইছে সেটা পাওয়া সম্ভব নয়। তখন থেকে তার সেই রিয়েলিটি প্রিন্সিপাল কিন্তু কাজ করতে থাকে। বোঝা গেল? রিয়েলিটি প্রিন্সিপাল যখন সে বুঝতে পারে যে সবসময় যা চাইছে সেটা পাওয়াটা সম্ভব নয়, সেটা রিয়েলিটি প্রিন্সিপাল। আর প্লেজার প্রিন্সিপাল হচ্ছে জন্মের সময় আমাদের মন যে নীতি দ্বারা পরিচালিত হয়। এরপর দেখতে পাবো স্ট্রাকচার অফ হিউম্যান সাই। দেখো, সিগমন্ড ফ্রয়েডের মতে মানুষের মন বা ব্যক্তিত্ব তিনটে স্তরের সমন্বয়ে গঠিত। এই তিনটে স্তরকে ট্রাইপার্টাইট মডেল অফ দ্য সাইক বলেছেন। এই তিনটে অংশকে কি? ইদ, ইগো এবং সুপার ইগো। ইদ হচ্ছে আদিম সত্তা, পুরোপুরি অবচেতন, আনকনসিয়াস। এটা সুখ নীতি বা প্লেজার প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয়। এটা মনের সব থেকে আদিম বা জন্মগত অংশ। এটা কোনো যুক্তি বা নিয়ম মানে না, শুধু খিদা, তৃষ্ণা, যৌনতার আগের মতো সেই সমস্ত চাহিদাগুলোর তাৎক্ষণিক তৃপ্তি চায়। যেমন ধরো, ছোট শিশু যেমন কোনো কিছু পাওয়ার জন্য জেদ করে, সে পরিণতির কথা ভাবে না, তাই না? তো ঈদ ঠিক সেরকমই। ইগো কি? ইগো হচ্ছে বাস্তব সত্তা, এটা মূলত কনসিয়াস মনের অংশ। এটা রিয়েলিটি প্রিন্সিপাল দ্বারা পরিচালিত হয়। ইগো হলো মনের মধ্যস্থতাকারী। এটা ঈদের অবাস্তব চাহিদাগুলোকে বাস্তব জগতের সাথে সামঞ্জস্য রেখে পূরণ করার চেষ্টা করে সেটাকে। এটা যুক্তি দিয়ে বিচার করে যে কোনো কাজ করা ঠিক হবে না বিপদ হবে। তাহলে ফ্রয়েড ইগোকে তুলনা করেছেন আমরা দেখতে পাই ঘোড়সওয়ারের সাথে, যে ঈদ নামক একটি শক্তিশালী ঘোড়াকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। আর সুপার ইগো কি না নৈতিক সত্তা। সুপার ইগো হচ্ছে নৈতিক সত্তা, এটা মনের সব স্তরেই থাকতে পারে। এটা পরিচালিত হয় মরালিটি প্রিন্সিপাল দ্বারা। এটা আমাদের বিবেক বা ভেতরের সেই বিচারক, সমাজ, পরিবার এবং শিক্ষা থেকে আমরা যে আদর্শ বা নিয়মগুলো শিখি সেটা এখানে জমা থাকে। এটা সব সময় নিখুঁত হতে চায় এবং ঈদের অনৈতিক ইচ্ছাকে এটা কিন্তু দমন করে। আর ভুল কাজ করলে এটা আমাদের মধ্যে সেই গিল্ট বা অপরাধ বোধ তৈরি করে। যেমন ধরো একটা উদাহরণ দেই, ধরো দোকানে খুব সুন্দর একটা ঘড়ি তোমরা দেখে, কিন্তু তোমাদের কাছে টাকা নেই। তো ঈদ এই সময় কি বলবে? না, ঘড়িটা আমার এখন চাই, যাই হোক
আমি ঘড়িটা নেবই। সুপার ইগো কি বলবে, যে না, টাকা যখন নেই এটা নেওয়া ঠিক হবে না, চুরি করা তো যাবে না, চুরি করা মহাপাপ, অনৈতিক কাজ। মানে ঈদ যদি বলে চুরি করে নেব, সুপার ইগো বলবে না, চুরি করা যাবে না। আর ইগো কি বলবে, এখন চুরি করলে পুলিশ ধরবে, তার চেয়ে বরং ধৈর্য ধরে টাকা জমিয়ে পরে ধরো ঘড়িটা নেওয়া যায়। এগুলোই হচ্ছে ইগো সুপার ইগো কাজ। বোঝা গেছে? তাহলে লিটারারি ক্রিটিকরা দেখছেন যে কোনো চরিত্রের মধ্যে এই তিনটির ভারসাম্য কেমন। যেমন ধরো শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে ম্যাকবেথের রাজা হওয়ার ইচ্ছে ছিল, তাই না? তাহলে সেই ইচ্ছেটা ঈদ হয়ে গেল, কিন্তু নৈতিক বাধাও ছিল, সেটা তার সুপার ইগো। আর শেষ পর্যন্ত উচ্চাকাঙ্ক্ষের চাপে তার বিবেক কিন্তু পরাজিত হয়, সেটাও আমরা দেখতে পাই। বোঝা গেছে? তো এই হলো ঈদ, ইগো এবং সুপার ইগোর ধারণা। এরপরে আমরা দেখব ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি। ফ্রয়েডের মনস্তাত্ত্বিক তত্ত্বের অন্যতম একটা কন্ট্রোভার্সিয়াল বা গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে এই যে শৈশবকালীন যৌনতা। তিনি 1905 সালে 1905 তার বিখ্যাত বই 3 Essays on the Theory of Sexuality, 3 Essays, আমি শর্টে লিখছি, 3 Essays on the Theory of Sexuality তে এটা নিয়ে তিনি ব্যাখ্যা করেন। তিনি মনে করতেন যে যৌনতা কেবল প্রাপ্তবয়স্কদের বিষয় নয়। তার মতে জন্মের পর থেকেই শিশুর মধ্যে এক ধরনের আনন্দ লাভের তাড়না থাকে, যেটাকে তিনি লিবিডো বলেছেন বা জীবন শক্তি বলেছেন। শিশুদের ক্ষেত্রে এই আনন্দ কেবল যে প্রজননমূলক তা কিন্তু নয়, শারীরিক তৃপ্তির সাথে এটা তাদের যুক্ত। ফ্রয়েড শৈশবকালীন যৌনতাকে 5টা স্তরে ভাগ করেছেন এবং প্রতিটা স্তরে শিশুর আনন্দের কেন্দ্রবিন্দু শরীরের বিভিন্ন অঙ্গে থাকে, সেটাও তিনি বলেছেন। যেমন ওরাল স্টেজ, জন্ম থেকে 1 বছর, তাই না? আনন্দের উৎস হচ্ছে মুখ, স্তন্যপান করে, মুখ দিয়ে তৃপ্তি পায়। তারপরে আমরা অ্যানাল স্টেজ দেখেছি 1 থেকে 3। এই স্টেজে কেন্দ্রবিন্দু হলো মলত্যাগ নিয়ন্ত্রণ, এখানে শিশু নিয়ন্ত্রণের মাধ্যমে এক ধরনের মানসিক স্বস্তি বা আনন্দ পায়। থার্ড স্টেজ 3 থেকে 6 ইয়ার্স, এই স্তরে শিশু নিজের লিঙ্গ সম্পর্কে সচেতন হয়, ইডিপাস কমপ্লেক্স তৈরি হয়, যেখানে ছেলে শিশু তার মায়ের প্রতি আকর্ষণ এবং বাবার প্রতি ঈর্ষাবোধ করে। এরপরে আমরা ল্যাটেন্সি স্টেজ দেখতে পাই, যেখানে 6 থেকে বয়ঃসন্ধি পর্যন্ত শিশুদেরকে দেখতে পাই, অ্যাডোলেশন পিরিয়ডের শিশুদেরকে বা কিশোরদেরকে, অ্যাডোলেশন আর শিশু বলা যাবে না, কিশোর। এই সময় যৌন আকাঙ্ক্ষাগুলো সুপ্ত অবস্থায় থাকে তাদের মধ্যে, তারা পড়াশোনায় খেলাধুলোতে মনোনিবেশ করে। আর জেনিটাল স্টেজ, এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেশন্স পিরিয়ডের পর প্রাপ্তবয়স্ক যৌনতার স্তর, যেখানে মানুষ অন্য মানুষের সাথে সম্পর্কের প্রতি আগ্রহী হয়। ফ্রয়েডের মতে যদি কোনো শিশু এই স্তরগুলোর কোনো একটাতে খুব বেশি আনন্দ পায় বা খুব বেশি বাধার সম্মুখীন হয়, তবে সে সেই স্তরে আটকে যেতে পারে। একেই বলা হচ্ছে ফিক্সেশন। বড় হয়ে মানুষের আচরণে তার প্রভাব দেখা যায়। যেমন ধরো, কেউ খুব বেশি ধূমপান করছে, খুব বেশি মদ খাচ্ছে, খুব বেশি মাত্রায় খুঁতখুঁতে, খুব বেশি মাত্রায় রাগী, এগুলো ফিক্সেশনের ফল হয়, কোনো একটাতে আটকে যদি যায়। বোঝা গেছে? তো লিটারারি ক্রিটিসিজমে এর প্রভাবটা কি না, সমালোচকরা চরিত্রের আচরণ বিশ্লেষণ করার সময় দেখবেন যে তার শৈশবটা কেমন ছিল, কেন কোনো চরিত্র অদ্ভুত আচরণ করছে, ভয়ের কারণটা কি, শৈশবের কোন ফিক্সেশন তার এই আচরণটার ফল। বোঝা গেছে? যেমন ডিএইচ লরেন্সের এই সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে তিনি এই যে ইডিপাস কমপ্লেক্সের প্রভাবটা যে স্পষ্ট, সেটা তিনি দেখিয়েছেন। তাহলে ফ্রয়েডের মতে আমাদের প্রাপ্তবয়স্ক জীবনের ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থা মূলত আমাদের শৈশবের ওই যে যৌন এবং মানসিক বিকাশের ওপরে ভিত্তি করেই কিন্তু গড়ে ওঠে। এখানে আমি সেই লিবিডো সম্পর্কে ইন ডিটেইল আলোচনা করেছি। দেখো, ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ এবং ফ্যালিক স্টেজ। বোঝা গেছে? এখানে লাইফ অ্যান্ড ডেথ ইনস্টিংক্ট নিয়েও আলোচনা করা হয়েছে, যেটা আমি একটু আগেই বলেছিলাম, এরোস যেটা জীবন শক্তি বা চালিকা শক্তি, আর কি থ্যানাটোস যেটা ধ্বংস শক্তি, ধ্বংসাত্মক, যেটাকে ডেথ ইনস্টিংক্ট বলা হয়। বোঝা গেছে? তাহলে লিবিডো হচ্ছে যৌন আকাঙ্ক্ষা, কামশক্তি এবং যৌন তাড়না। লাইফ ইনস্টিংক্ট হচ্ছে জীবন প্রবৃত্তি, আর ডেথ ইনস্টিংক্ট হচ্ছে থ্যানাটোস বা মরণ প্রবৃত্তি। কারণ সেই গ্রিক পুরাণে থ্যানাটোস ছিল, তাই না? মৃত্যুর দেবতা, সেই থেকেই নাম হয়েছে। মৃত্যুর দেবতা থ্যানাটোস, তিনি ছিলেন দেবী নিক্সের পুত্র। ঘুমের দেবতা হিপনোসের যমজ ভাই তিনি ছিলেন। তো তাকে সাধারণত শান্ত এবং দয়ালু হিসেবে দেখানো হয়, যিনি মানুষের আয়ু শেষ হলে তাকে পরলোকে নিয়ে যান, তাই সে গড অফ ডেথ। তাই এখানে তার নাম উল্লেখ করে যেন সেই ধ্বংসাত্মক বা মরণ প্রবৃত্তিকে বোঝানো হয়েছে। এরপরে আসছে ওডিপাস কমপ্লেক্স, সেই মূল ধারণা, সেই যে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের মধ্যে, বিশেষ করে ছেলেদের মধ্যে তার মায়ের প্রতি যে বিশেষ অনুরাগ বা আকর্ষণ তৈরি হয়। এই সময়
সে তার বাবাকে একজন প্রতিদ্বন্দ্বী বা শত্রু মনে করে, কারণ বাবা মায়ের ভালোবাসা এবং মনোযোগের ভাগিদার, তাই না? তো এই ধারণাটা গ্রিক পৌরাণিক চরিত্র সেই রাজা ইডিপাস তার নাম থেকে এসেছে, যিনি ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে অজান্তেই তার পিতাকে হত্যা করেছিলেন এবং নিজের মাকে বিয়ে করেছিলেন। এই ইডিপাস কমপ্লেক্সের স্টেজগুলো কি না? শৈশব, যেখানে সে তার বাবার প্রতি ঈর্ষাবোধ করে; ক্যাস্ট্রাডিয়ান অ্যাংজাইটি, শিশুটা যেখানে মনে করে তার বাবা তাকে শাস্তি দেবে; আর ধীরে ধীরে সে বুঝতে পারে যে বাবার সাথে প্রতিযোগিতায় সে জিততে পারবে না, তখন সে বাবার উপর আর রাগ করে না, তাকে বরং অনুকরণ করতে শুরু করে এবং বাবার সেই গুণাবলী নিজেদের মধ্যে সে লালন করে। এভাবেই তার নৈতিকতা বা সুপার ইগোটা কিন্তু তৈরি হয়। বোঝা গেছে? আর মেয়েদের ক্ষেত্রে এই একই ধারণার অনুভূতি কার্ল জং বা কার্ল জুং কিন্তু ইলেকট্রা কমপ্লেক্স হিসেবে দেখিয়েছেন, যেখানে মেয়ে শিশু তার বাবার প্রতি আকর্ষণ এবং মায়ের প্রতি ঈর্ষা বোধ করে। বোঝা গেছে? তো এই ছিল সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজমের বিগিনিং। এই ক্রিটিসিজমের জনক কাকে বলা হয়? বিখ্যাত বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্ত ধারণা। আশা করি সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজম এবং মনোবিজ্ঞানী ফ্রয়েড এবং তার গুরুত্বপূর্ণ ধারণাগুলো সম্পর্কে সবাইকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। দেখো, সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজম খুব বড় একটা অংশ। এটা আমি একটা ক্লাসে না করে 3টে আলাদা আলাদা পার্টে ছোট ছোট করে সুন্দরভাবে প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তাই আজকের এই অংশটা আমি এখানেই শেষ করছি, পার্ট 1টা। এর পরবর্তী অংশটা নিয়ে দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে, মানে পার্ট 2তে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে।